সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা সবাই কম বেশি একটা শব্দ জানি বা সবসময় শুনে থাকি যে ক্যান্সার মানেই হচ্ছে দুরারোগ্য ব্যাধি। কিন্তু বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী কিন্তু একটা বিষয় কিন্তু খুব স্পষ্টতভাবে কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি যে সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা শুরু করা যায় তাহলেও কিন্তু ক্যান্সারকে জয় করা সম্ভব। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোলন ক্যান্সার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার জাহাঙ্গীর আলম 1977 সালের জানুয়ারি মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে মেডিকেল অনকোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ এনটিভিকে। আমরা কম বেশি সবাই এখন জানি যে গ্লোবালি সেই সাথে বাংলাদেশেও কিন্তু দিন দিন ক্যান্সার রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপট আসলে যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার আসলে বর্তমান পরিস্থিতি কি? কোলন ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড এটার র্যাঙ্কিংয়ে হচ্ছে 3rd ক্যান্সার, 3 নম্বর ক্যান্সার। আচ্ছা, এটা কিন্তু এটার মৃত্যুর দিক থেকে, মর্টালিটির দিক থেকে 2nd কোলন ক্যান্সারে। কোলন ক্যান্সারে বাংলাদেশে আমাদের কোলন ক্যান্সারের যে কারণগুলো যেগুলো আছে, আমাদের অন্যান্য ক্যান্সারের কারণের মতো এই কোলন ক্যান্সার এরকম একটি ক্যান্সারের কারণ হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস। এটার এক নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের মধ্যে হচ্ছে যে আমাদের শাকসবজি আঁশযুক্ত খাবার কম খাওয়া, ফলমূল কম খাওয়া, বেশি খাবার হচ্ছে রেড মিট বেশি খাওয়া, লাল মাংস বেশি খাওয়া, অতিরিক্ত মশলা, অতিরিক্ত তৈলাক্ত খাবার, ফাস্টফুড এগুলো বেশি খাওয়া। এই বেশি খাওয়ার কারণে আমাদের এই কোলন ক্যান্সারের আর কোলন ক্যান্সার আরেকটা বিষয় হচ্ছে অ্যালকোহল, আচ্ছা, স্মোক এবং ওবেসিটি। ওবেসিটি যারা সেন্ট্রাল ওবেসিটি বলি আমরা যাদের, তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। এই জন্য আমরা যদি এই যে খাদ্যাভ্যাসের মধ্যেই আমাদের বাংলাদেশের যে অবস্থাতে, তাতে দেখা যাচ্ছে যে আমাদের কোলন ক্যান্সারের দিকটা চলে যায়। আমাদের আরেকটা ছোট জিনিস, এটা খুব অত বড় মাইনর, যেমন আমাদের প্রবাসে যারা থাকেন তারা সবসময় শাকসবজি খেতে পারেন না, নিজেরা রান্না করে, সারাদিন পরিশ্রম করে এসে নিজেরা একটু রান্না করে না। ওখানে তাদের বেশিরভাগই খাওয়া পরে হচ্ছে মাংস খাওয়া পরে। এখানে দেখা যায় আমাদের এখন আমরা দেখি মানে প্রবাসী যাদের, এদের কোলন ক্যান্সার একটা ইয়ে দেখা যাচ্ছে, কারণ ওদের তো ওরা ওখানে উপায় নেই, ওদেরকে রান্না করে কে দেবে, ওদের রান্না তো ওকে করতে হয়। বাংলাদেশে আসলে কোলন ক্যান্সারের সংখ্যাটা কেমন, রোগীদের সংখ্যা কেমন? বাংলাদেশের রোগীর সংখ্যা আমাদের ওই যে আমি গ্লোবকনের যে হিসাব অনুযায়ী আমাদের যে রোগীর সংখ্যা হলে 1050। এখন এই সংখ্যাটাতে আমাদের আসলে যে আমরা বললাম যে আমাদের যেহেতু ক্যান্সার রেজিস্ট্রি একটু ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি আমাদের খুব দরকার। আমাদের ক্যান্সার রেজিস্ট্রি না থাকার কারণে আমরা বিদেশি নির্ভর একটা পরিসংখ্যান আমাদের দিতে হচ্ছে। গ্লোবকনে আমাদের পরিসংখ্যান দিতে হয়। কোলন ক্যান্সার আসলে কি? কোলন ক্যান্সারে আসলে আমরা বুঝবো কিভাবে কোলন ক্যান্সার, যে আমাদের প্রথম যে কি হলে বুঝবে যে আমাদের কোলন ক্যান্সার একটা রোগী, এটার একটা সহজ একটা হিসাব হচ্ছে তার বাথরুমের একটা অভ্যাসে পরিবর্তন আসবে। আচ্ছা, বাথরুমে এটা সে হয়তো ভাবতেছে এটা যে ভিতরে এত বড় একটা রোগ দানা বাঁধতেছে, এটা সে আজ করতে পারতেছে না। বাথরুম অভ্যাসটার মধ্যে কিছুদিন তার ডায়রিয়া হচ্ছে, লোকাল কোনো ওষুধে ভালো হচ্ছে না, আবার কিছু ডায়রিয়া কমে গেল, আবার দেখা গেল কিছুদিন পর তার কনস্টিপেশন হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তার কোষ্ঠকাঠিন্য ভালোই হচ্ছে না, কোনো স্বাভাবিক যে ওষুধ ওগুলোতে তার ভালো হচ্ছে না। এই কোষ্ঠকাঠিন্য থেকে এখান থেকে এখন তার পেটে একটা ব্যথা হইল, যে ব্যথাটা অস্বস্তিকর একটা ব্যথা, এটা তার আগে ছিল না। সবচেয়ে বড় সে আতঙ্কে যখন ওঠে যখন তার ব্লাড যাচ্ছে, ফ্রেশ ব্লাড যাচ্ছে। যে সিমটমগুলো আছে এই সিমটমগুলো খুব থ্রেটেনিং সিমটম না, কিন্তু সে ডাক্তার কাছে যাবে না, যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না, এটা কনফিউশনের মধ্যে হতে। যখন ব্লাড দেখে তখন তার রুচি কমে যায়, ওজন কমতে থাকে। কোলন ক্যান্সারে এই দিক, এই লক্ষণগুলো যদি আমরা আমাদের যারা আমাদের জনগণ আছেন তারা যদি এই খোঁজগুলো মিলাতে পারেন যে আমার এই লক্ষণগুলো আমার
কিছুটা আছে বা কিছুটা নেই, তার অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। যারা খুব বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু কোলন ক্যান্সারটা একটু বেশি হচ্ছে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? কারণ হচ্ছে যে বয়স যখন হয় তখন তার মেকানিজমগুলো একটু কমতে থাকে, শরীরে যে রোগ প্রতিরোধ মেকানিজম তার সব মেকানিজম ডিটোরিয়েট করে। এই কারণে দেখা যায় যে আমাদের এটার স্ক্রিনিং প্রোগ্রামটা শুরু হয় 50-এর পর। আচ্ছা। আর কিছু জেনেটিক কিছু ফ্যাক্টর থাকে, অনেকগুলো জেনেটিক ফ্যাক্টর থাকে। এই জেনেটিক ফ্যাক্টর কোন একটা জিন মিউটেশন হয়েছে, ওই জিন মিউটেশন হওয়ার কারণে তার হয়তো তার খাদ্যাভ্যাস ভালো ছিল, তার কোনো ব্যাড হ্যাবিট নেই, খুব একটা রুটিন লাইফ লিড করছে, তার ক্যান্সার হলো কেন, এটা ক্যান্সার। তখন যখন আমরা সার্চ করি তখন দেখা যায় এটা জিন মিউটেশন হয়ে। এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসেন, তাদের লাইফ হিস্ট্রি যখন আপনারা শুনেন, তখন কি আসলে কিভাবে কাউন্সিলিং করে থাকে? একটা তথ্য আছে, সেটা হচ্ছে যে আমার লাইফ টাইম 5% চান্স আছে কোলন ক্যান্সার হওয়ার, 5% চান্স যে একজন ব্যক্তির একটা চান্স। এটার কোনো ব্যাখ্যা নেই, এই 5% কী কারণে কেন কি এটার কোনো ব্যাখ্যা নেই। ফলে হচ্ছে আমরা ওই রোগীকে ওইটাই বলতে হয় যে না, যেহেতু ওই যে জিন মিউটেশন এটা তো তার হাতে না। আচ্ছা। জিন মিউটেশন এটা হয়তো সৃষ্টিকর্তার, এটা হয়তো কোনো একটা খেলতেছে। এটা নিয়ে দেখো যে একটা কাউন্সিলিংয়ের আমরা যখন বসছি যে কাউন্সিলিং করতে, সে কিছু জিনিস মেনে নিচ্ছে, কিছু মেনে নিচ্ছে না। আচ্ছা। বেশিরভাগই তো রোগী মেনে নিতে চায় না যে আমি জীবনে পাপ করি নাই, কিছু করি না, আমার কেন ক্যান্সার হবে। মানুষ যখন ক্যান্সার শোনে তখন তার প্রথম শব্দটাই থাকে এটা, যে সাইকোলজিক্যালি সে আউটব্রাস্টে ডিনাই করে। কাউন্সিলিংটা অনেক বড় পার্ট ক্যান্সার রোগীদের ক্ষেত্রে, কারণ তার এই যে তাকে ডিরেল হয়ে গেল, শোনার সাথে সাথে সে একদম একটা কি বিভ্রান্ত অবস্থা, এই বিভ্রান্ত অবস্থা থেকে তাকে আবার একটা জীবনে ফিরে আনা, একটা পর্যায়ে আস্তে আস্তে সে মানতে চেষ্টা করে যে হ্যাঁ, যেহেতু ক্যান্সার হয়েছে তাকে ফাইট করতে হবে। সে তখন ফাইটের জন্য প্রস্তুত হয়। এই ফাইটটা তো অনেক, তার ফিজিক্যাল, মেন্টাল, ফিনান্সিয়াল সব রকমের লজিস্টিক নিয়ে তাকে ফাইট করতে হবে। স্যার, যাদের পরিবারে কোলন ক্যান্সারের কোনো মেম্বার রয়েছে, তিনি হয়তো সার্ভাইভ করেছেন অথবা কোনো কারণে হয়তো তিনি সেটি এখনও ভোগ করছেন, সেক্ষেত্রে পরিবারের যে বাকি সদস্য যারা রয়েছে তাদেরকে আসলে স্ক্রিনিংয়ের বিষয়টি কত বছর বয়স থেকে করা উচিত যেন তারা কোলন ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারেন? স্ক্রিনিং হচ্ছে সুস্থ যারা আছেন, সুস্থ সবল মানুষ, তাদের দেহে রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা, রোগ হতে পারে কিনা। যেমন যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে তাদের একটা সম্ভাবনা থাকে, যাদের লাইফস্টাইল নেই, ব্যাড হ্যাবিট আছে, অ্যালকোহল, স্মোকিং বা খাদ্যাভ্যাসে, ওবেসিটি, এইসব মিলে যাদের, তারা এই আওতায় চলে আসতে হবে, স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে। তাদেরকে আমরা রুটিন কিছু টেস্ট করব, এই টেস্ট করে আমরা তার দেখে নেব যে সব কিছু ঠিক আছে। আচ্ছা। বা যদি ঠিক না থাকে ঠিক করে ট্রিটমেন্ট করে নিতে পারি, ওটাকে তারা ক্যান্সার থেকে বাঁচিয়ে ফেলতে পারবে। স্ক্রিনিং এর মধ্যে আসলে কি কি টেস্ট অন্তর্ভুক্ত রয়েছে? স্ক্রিনিং এ কোলন ক্যান্সার স্ক্রিনিং এর টেস্ট হচ্ছে কোলোনোস্কোপি। আচ্ছা। কোলোনোস্কোপি করে আমরা অনেক ওবিটি করি, স্টুলের সাথে তার ব্লাড যায় কিনা এটা দেখার জন্য। এই দুইটা দিয়ে আমরা মেইনলি হলো কোলোনোস্কোপি। কোলোনোস্কোপিটা আপনি প্রশ্ন করেছেন যে কখন শুরু হবে। যারা একটু অ্যাভারেজ রিস্কে যারা আছেন তাদের 50-এর পরে তাদেরকে কোলোনোস্কোপিতে আনতে হবে। কোলোনোস্কোপিতে আমরা তাদের নিয়ে আসবো। আর যারা যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে তাদের সূত্রটা হচ্ছে যে তার ফ্যামিলির সর্বকনিষ্ঠ যার ছিল, সাপোজ তার ফ্যামিলিতে ছিল 40 বছরের যে কনিষ্ঠ বান্ধব যে কোলন ক্যান্সার হয়েছিল, তার 10 বছর আগে, 30 বছর থেকে পরে অন্যান্যদের কোলোনোস্কোপি করতে হবে এবং ইয়ারলি করতে হবে। কারণ তার ভিতরে শুরু হয় একটা পলিপ দিয়ে, পলিপটা আমি কেটে ফেলি, পলিপেক্টমি করে দিই, পলিপেক্টমি করে দিয়ে সে রিস্ক ফ্রি হয়ে যাবে। আচ্ছা। এইটা হচ্ছে এই যে স্ক্রিনিং করে ফার্স্ট ওয়ার্ল্ডে ক্যান্সারে রিডিউস করে ফেলছে। যদি কোনো ব্যক্তির কোলন ক্যান্সার ডায়াগনোসিস হয়ে যায় তখন আসলে কোন কোন পদ্ধতির মাধ্যমে আপনারা ট্রিটমেন্টটা শুরু করেন? এটা ন্যাশনাল মানের ট্রিটমেন্ট হচ্ছে আমাদের দেশে। যদি এটা কোন স্টেজে আসছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ডায়াগনোসিসের সাথে সাথে আমাদের স্টেজ ওয়ার্কআপটা করতে হবে। স্টেজ ওয়ার্কআপটা যদি আমরা পেয়ে যাই তখন আমরা যদি অ্যাডভান্সড স্টেজ না হলে তাহলে আমরা ফার্স্টে আমরা আপফ্রন্ট সার্জারি আমরা করব। সার্জারির পর কেমোথেরাপি, আবার অনেক সময় কেমোথেরাপিও লাগবে না। যদি T2N0 যদি হয়, টিউমার সাইজটা যদি 2 হয়, কোনো নোট 0 হয়, যদি মেটাস্টেসিস না থাকে,
তাহলে তাকে আমরা অবজারভেশনে রাখবো, তাহলে ট্রিটমেন্ট দরকারও পড়বে না। এইটা স্টেজ ওয়াইজ ট্রিটমেন্টের প্ল্যানগুলো। আর যদি অ্যাডভান্স স্টেজ হয়, অ্যাডভান্স স্টেজে অনেক রকমের ট্রিটমেন্ট আছে। অ্যাডভান্স স্টেজটা তো আসলে আমরা কিওর করতে পারছি না। T1N0 যদি হয় তাহলে আমরা তো শুধু সার্জারি ইজ দ্য অনলি ট্রিটমেন্ট। একটা ভালো সার্জারি করতে পারলে, এবং সেই সার্জারিটা অবশ্যই হতে হবে সার্জিক্যাল অনকোলজির মাধ্যমে। কারণ আমাদের একটা বোঝার একটা পার্থক্য আছে। সব মানে জেনারেল সার্জন, আমি উইথ ডিউ রেসপেক্ট, সবাই মনে করে যে আমরা পারি, আমরা এগুলো করি না, এটা না। এখানে অনেক নোড ডিসেকশনের ব্যাপার আছে, অনেক এই স্কিলডের ব্যাপার আছে এই সার্জারিগুলোতে। এই জন্য সার্জিক্যাল অনকোলজির মাধ্যমে এই সার্জারিটা হতে হবে। জি স্যার, আমরা আরও বিস্তারিত জানবো এই কোলন ক্যান্সার নিয়ে। তবে এরই মধ্যে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। আমাদের আগের যুগে প্রাচীনকাল থেকে সাধারণত যখন ক্যান্সার ছিল তখন এটাকে খুব মরণ ব্যাধি রোগ হিসেবে চিহ্নিত করা হতো, কিন্তু এখন যখন ক্যান্সার হয় মানুষের তখন কিন্তু এটা ট্রিটমেন্ট করা সম্ভব, এবং ট্রিটমেন্টের পাশাপাশি ঠিক খাবারের মাধ্যমে কিন্তু একজন রোগীর সুস্থতা নির্ভর করে। সবার প্রথমে ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে ঠিক কী খাবার খাওয়া লাগবে, কিভাবে কোন খাবারটা স্কিপ করতে হবে, এটা অনেক পেশেন্টরা বুঝে উঠতে পারেন না, বা তাদের যারা আত্মীয় স্বজন আছেন বা তাদেরকে যারা দেখাশোনা করেন যে বুঝে উঠতে পারেন না যে কী খাওয়াবেন। আর ক্যান্সারের যখন ট্রিটমেন্ট করা হয়, বিশেষ করে কেমোথেরাপির সময়, তখন শরীরে বেশি করে মেডিকেশন দেওয়া হয় বা মেডিসিন দেওয়া হয়। তো দেখা যাচ্ছে তখন বিভিন্ন প্রকারের সাইড ইফেক্ট হয়, যেমন চুল পড়ে যাওয়া, চোখের নিচে কালো দাগ, খাবার অরুচি। ক্যান্সার ট্রিটমেন্টে সাধারণত মানে যে রোগী থাকবেন পেশেন্টকে নরম ভাত খাওয়ানোর অভ্যাস করতে হবে, কারণ অনেক সময় এই কেমোথেরাপির সময় দেখা যাচ্ছে যে ডাইজেশনের প্রবলেম হয়। দ্বিতীয়ত, যে খাবারগুলো দিতে হবে নরম ভাতের সাথে সবসময় তরকারিটা ঠান্ডা তরকারি থাকতে হবে। ঠান্ডা তরকারি বলতে একটু তেল মশলা কম দিয়ে রান্না করে সেই খাবারটা দিতে হবে। সবুজ শাকসবজি, রঙিন শাকসবজি বেশি করে খাওয়াতে হবে, কারণ এই সময় শরীরের অনেক সমস্যা দেখা যায়, নানান প্রকার জটিলতা দেখা যায়। তখন দেখা যাচ্ছে ভিটামিন, মিনারেলস, আয়রন, হিমোগ্লোবিন এগুলোর অভাব দেখা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে ফলমূল এবং শাকসবজি বেশি করে দিতে হবে। তারপরে আরও যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে হিমোগ্লোবিন যখনই কমে যাবে তখন অবশ্যই তাকে বিটরুটের শরবত দেওয়া যেতে পারে, কারণ বিটরুটে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। বিটরুটের সাথে যদি সেলরি এবং র্যাডিশটা মিক্সড করে দেওয়া যায় জুস হিসেবে, তাহলে কিন্তু ক্যান্সারের রোগী অনেক বেশি পুষ্টি পাবে। বিটরুট সাধারণত যে কোনো সুপার শপে পাওয়া যায়। এটা সেলরিও, এটা একটা আমেরিকান সবজি। এটা সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট, এটা ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করে। আনার খুবই ইম্পর্ট্যান্ট একজন ক্যান্সার রোগীর জন্য, কারণ আনারে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। আর যদি ক্যান্সার পেশেন্ট সব খাবার হজম করতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে যখন শাক খাওয়ানো হবে, বিশেষ করে কচু শাক, লাল শাক, ডাঁটা শাক, অবশ্যই ওটার সাথে ওই খাবারটার সাথে লেবুর রসটা মিশিয়ে খাওয়াতে হবে, কারণ ভিটামিন সি সাধারণত আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। যদি আপনি শুধুমাত্র শাক খাওয়ান ভাতের সাথে তাহলে কিন্তু প্রপার হিমোগ্লোবিনটা তার শরীরের মধ্যে ঢুকবে না, শরীরে অ্যাবজর্ব করবে না। প্রতিদিন একটা করে গার্লিক খাওয়ানো যেতে পারে। রসুনটা খুবই ভালো ক্যান্সার পেশেন্টের জন্য, কারণ রসুন এক প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট। এটা শরীরের বিভিন্ন টক্সিনটাকে বের করে দিতে সাহায্য করে। কেমোথেরাপির সময় বেশি করে পানি পান করতে হবে, বিশেষ করে রোগীদের উপর নির্ভর করে। যদি কারোর ক্রিয়েটিনিন লেভেলটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি খেতে ক্যান্সার পেশেন্টের জন্য, কারণ এই সময় প্রচুর পরিমাণে মেডিসিন ইনটেক হয়, যার জন্য শরীরে অনেক পুষ্টির ঘাটতি থেকে যায় এবং বডি টেম্পারেচারটা তখন অনেক বেশি উপরে উঠতে থাকে, যার প্রভাবে তখন পানিটা অনেক বেশি প্রয়োজন হয়। ভালো হজমের জন্য ক্যান্সারের পেশেন্টকে একটা স্যুপ দেওয়া যেতে পারে। টমেটো স্যুপটাও অনেক ভালো, কারণ টমেটো স্যুপে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা সাধারণত ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করে। আর চিকেন আইরিশ স্টু
এটাও ক্যান্সার পেশেন্টকে দেওয়া যেতে পারে, কারণ এই সময় দেখা যাচ্ছে ক্যান্সারের পেশেন্ট কোনো কিছুই খেতে চায় না। তখন তাদেরকে যত তরল খাবার দেওয়া যায়, যত পাতলা খাবার দেওয়া যায় এবং সহজেই হজম হয় এমন খাবারটা দেওয়া সবচেয়ে বেশি ভালো। ক্যান্সারের ক্ষেত্রে অনেক বিধি নিষেধ আছে যেগুলো মেনটেন করতে হয়, অনেক খাবারের রেস্ট্রিকশন থাকে, কারণ এগুলো যদি প্রপারলি মেনটেন না করে তাহলে কিন্তু কোনোভাবেই ক্যান্সারটা প্রিভেন্ট করা সম্ভব না। প্রথমত রিফাইন্ড সুগার, রিফাইন্ড আটা, সাদা আটা এগুলো ক্যান্সার পেশেন্টের জন্য টোটালি বাদ করে দিতে হবে, কারণ রিফাইন্ড যে আটা থাকে সেটাতে সাধারণত কার্বন ডাইঅক্সাইড মিক্সড করা থাকে বেশি করে সাদা বানানোর জন্য, এটা ক্যান্সারের জন্য খুবই ক্ষতিকর। চাষ করা মাছটা ক্যান্সারের জন্য খুব ক্ষতিকর, কারণ চাষ করা মাছে সাধারণত যে প্যারাসাইটগুলো থাকে সেটা প্যারাসাইটগুলো ধ্বংস করার জন্য একটা কীটনাশক দেওয়া হয়, যেটা আমাদের শরীরের সবার জন্যই খুব হার্মফুল। ফ্রাইড ফুড, বাইরের জাঙ্ক ফুড, এক্সেসিভ স্পাইসি ফুড এগুলো ক্যান্সার পেশেন্টকে একদমই দেওয়া যাবে না, এগুলো থেকে টোটালি বিরত থাকতে হবে। চর্বিযুক্ত খাবার দেওয়া যাবে না, অনেকেই দেখা যাচ্ছে যে খেতে ইচ্ছা করছে, কোনো কিছুতে রুচি নেই কিন্তু গরুর মাংস খেতে চাচ্ছেন, সেক্ষেত্রে যেটা করতে হবে গরুর মাংসটাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আর পোলট্রি কোনো মুরগি দেওয়া যাবে না, মুরগি সাধারণত যেগুলো পোলট্রি মুরগিটা ক্যান্সার পেশেন্টের জন্য খুবই খারাপ, এই জন্য সবসময় যেটা করতে হবে যে দেশি মুরগি দেওয়ার চেষ্টা করতে হবে, বেশি করে দেশি মুরগির স্যুপ দিতে হবে ক্যান্সার পেশেন্টকে। আর্টিফিশিয়াল কোনো ফুড দেওয়া যাবে না, কোনো লিভেনিং এজেন্ট, ফোমিং এজেন্ট হিসাবে এইগুলো ক্যান্সার পেশেন্টকে টোটালি দেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। কোনো আচার, টমেটো সস এগুলো ক্যান্সার পেশেন্টকে একদমই দেওয়া যাবে না, এগুলো বাদ দিতে হবে। দুধ, চা, কফি টোটালি বাদ দিতে হবে ক্যান্সারের পেশেন্টের জন্য। কোল্ড ড্রিঙ্কস, বাইরে কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, বাইরে কোনো প্রকারের বেভারেজ খাওয়া যাবে না, এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত রাখতে হবে। অতিরিক্ত লবণ, বেকিং সোডা আছে এমন কোনো খাবার দেওয়া যাবে না, বিশেষ করে বেকিং ফুডগুলো যেগুলো বেকড করা হয় সেগুলো শরীর ক্যান্সার পেশেন্টের জন্য অনেক খারাপ। আর মাইক্রো ওভেনের কোনো খাবার দেওয়া যাবে না, কারণ মাইক্রো ওভেনে যখনই কোনো খাবার গরম করা হয় তখন দেখা যাচ্ছে যে এই উপর থেকে একটা রেডিয়েশন ছড়ায়, এই রেডিয়েশনটা ক্যান্সার পেশেন্টের জন্য খুবই ক্ষতিকারক। এই জন্য তাদেরকে যদি কোনো খাবার দিতে হয় সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস এবং ফ্রেশ খাবারগুলো দেওয়ার, তাহলে একজন ক্যান্সার পেশেন্ট সুস্থ থাকবেন। এবং তাকে বেশি করে প্রোটিন জাতীয় খাবার, বিশেষ করে ডিমটা প্রতিদিন তার খাবারের লিস্টে রাখতে হবে। আপনার কাছে এখন একটু জানতে চাই যে এই কোলন ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য আমরা আসলে কি কি করতে পারি এবং এক্ষেত্রে স্বাস্থ্য বিমা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? আগে আমার জানা দরকার এই কোলন ক্যান্সারটা কেন হলো। এই কোলন ক্যান্সার হওয়ার পিছনে আমি প্রথমে বলেছিলাম যে খাদ্যাভ্যাস, এটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর। খাদ্যাভ্যাসটা আমরা যদি নিয়মিত শাকসবজি, আঁশযুক্ত খাবার বেশি খাই, ফলমূল বেশি খাই এবং রেড মিটটা আমরা অ্যাভয়েড করতে পারি, অধিক মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, এই খাদ্যাভ্যাসটার ভিতরে আমার প্রতিরোধ চলে আসবে। এবং আমি পরিশ্রম করতে হবে, অনেক কায়িক পরিশ্রম অনেক বাড়াতে হবে। আমাদের ব্যাড হ্যাবিটসগুলো চেঞ্জ করতে হবে, অ্যালকোহল, স্মোক এগুলো একদমই টোটালি অফ করে দিতে হবে। এর মধ্যে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, তখনই আমরা এই কোলন ক্যান্সার থেকে রক্ষা পেতে পারবো। আর স্বাস্থ্য বিমাটা আসলে আমাদের দেশে স্বাস্থ্য বিমাটা খুব জরুরি, কারণ আমার পাশের দেশে স্বাস্থ্য বিমা নিয়ে বা ওদের একটা পিএম ফান্ড নামে একটা ফান্ড আছে, এটা নিয়ে ওরা অনেক প্রত্যেকটা রোগীর এই ফান্ডটা রোগীর পাশে দাঁড়াচ্ছে। আমি চাচ্ছি যে আমাদের দেশে স্বাস্থ্য বিমাটা এটা একটা ইফেক্টিভ, একটা কার্যকরী একটা কিছু একটা পদক্ষেপ হোক, যাতে আমাদের এই ক্যান্সার, আপনি জানেন যে ক্যান্সার রোগ ব্যয়বহুল, সারা দুনিয়াতেই ব্যয়বহুল। ফলে আমাদের একটা প্রান্তিক জনগোষ্ঠী ওরা এই ক্যান্সার রোগের চিকিৎসা করতে পারে না, ওরা হোমিওপ্যাথি খাচ্ছে, কি আয়ুর্বেদ খেয়ে একদম ধুকে মারা যাচ্ছে। আমরা তাকায় দেখছি তাদের মৃত্যুটা, এটা হওয়া উচিত না, একদমই হওয়া উচিত। স্যার অসংখ্য ধন্যবাদ কোলন ক্যান্সার এবং সার্বিকভাবে ক্যান্সার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত অনেক কিছু বলার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, এনটিভি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।
প্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।